আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকের আলোচনাটা খুব সংবেদনশীল কিন্তু দরকারি। ডিপ স্টেট হলো রাষ্ট্রের সেই অদৃশ্য শক্তি যারা সরকার বদলায়, ন্যারেটিভ বানায় এবং জনমত নিয়ন্ত্রণ করতে চায়। তো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে কি এখনো ডিপ স্টেট সক্রিয়? এবং আইআরআই যে সর্বশেষ জরিপটা করেছে, যেটা নিয়ে এখন সবাই কথা বলছে, প্রশ্ন করছে, এই জরিপের ভিত্তি কি? এটা কি সত্যিই জনগণের মতামত, নাকি এটা ল্যাবে বানানো উদ্দেশ্যমূলক কোনো প্রজেকশন বা কোনো নীল নকশার অংশ? চলুন সরাসরি যুক্তিতর্কের জায়গায় যাই আমরা। আচ্ছা, বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক এবং এজেন্সিগুলো বাংলাদেশ নিয়ে এত আগ্রহী কেন? আসলে আমরা ভুলে যাই যে বাংলাদেশ হলো ভারত, চীন, মার্কিন প্রভাবের ক্রসফায়ার জোন। এমন জায়গায় ডিপ স্টেট একা নয়, এখানে আরো থাকে আন্তর্জাতিক লবি, বিদেশি কনসালটেন্সি, থার্ড পার্টি গবেষণা সংস্থা, এক্সট্রাকশন পলিটিক্স, মানে যেখানে তথ্য মানেই ক্ষমতা, আর জরিপ হচ্ছে তার জন্য সবচেয়ে বড় টুল। তাহলে প্রশ্ন ওঠে, আইআরআই এর জরিপ কি ডাটা না ন্যারেটিভ? আইআরআই মানে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপগুলো নিয়ে একটা পুরনো অভিযোগ আছে। কি সেটা? তাদের জরিপের ফলাফল মাঠের বাস্তবতার সাথে অনেক সময় মেলে না, এবং প্রজেকশন সাধারণত নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডার সাথে সম্পৃক্ত, এবং জরিপের তথ্য সংগ্রহ প্রক্রিয়া, ডাটা কালেকশন প্রক্রিয়া স্বচ্ছ নয়, যে কারণে প্রশ্নগুলো আসলে উঠছে। তাহলে যে বাংলাদেশ নিয়ে যে সর্বশেষ জরিপটা তারা করলো, সেটা কোন ধাঁচের? এই জরিপে যে আস্থা এবং সন্তুষ্টির কথা বলা হয়েছে, সেটা কি সত্যি নাকি সাজানো গল্প? আইআরআই জরিপে বলেছে 69% মানুষ মনে করছেন ইউনূস ভালো কাজ করছেন, 70% মানুষ বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে তারা সন্তুষ্ট, 80% মানুষ বিশ্বাস করেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে। আমি তো এখনো বিশ্বাস করি না নির্বাচনটা হবে কিনা। যাই হোক, এই যে তারা যে কথাগুলো বললো, এগুলো তারা কোথায় পেল, কিসের ভিত্তিতে বললো? আপনি আপনার ঘরের বাইরে বেরিয়ে মানে র্যান্ডম বেসিসে 3 জন মানুষকে জিজ্ঞাসা করুন তো, 3 জনের 2 জন কি বলবেন যে এই জরিপে তাদের আস্থা আছে? এই জরিপ বলছে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা আছে। কত শতাংশ মানুষের আস্থা আছে? কয়জন স্থিতিশীলতার কথা বলেন? জবাবদিহি এবং সংস্কার নিয়ে কার প্রতিক্রিয়া কি? আপনি আমি চেষ্টা করলে কিন্তু জানতে পারি। আইআরআই এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জোহান্না কাও বলেন, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা এই দেশের লোক হয়ে আমরা বুঝতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য। এবং বলছেন ইউনূসের এবং তার মানে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা দেশের স্থিতিশীলতা, জবাবদিহি এবং সংস্কারের জন্য ব্যাপক আকাঙ্ক্ষারই প্রতিফলন। এই ব্যাপক আকাঙ্ক্ষার প্রতিফলন মানে কি আমি কিন্তু বুঝি না, আপনারা জানেন কিনা জানি না। আমি শুধু প্রশ্ন করতে চাই যে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই জরিপে সঠিকভাবে প্রতিফলিত হয়েছে কিনা? প্রশ্ন করুন না যে মূল্যস্ফীতি নিয়ে দেশের সাধারণ মানুষ কি বলছেন, অর্থনৈতিক সংকট নিয়ে তাদের মনোভাবটা কি, ব্যাংকিং খাতের যে টানাপোড়েনের খবর আমরা পাই, জর্জরিত মানুষগুলোর প্রতিক্রিয়া কি, আর সামাজিক নিরাপত্তার খবরটা কি? এমন অনেক ইস্যু আছে, আমি বলতে পারবো, লম্বা আলোচনা করতে পারবো, কিন্তু হতাশা দূর হবে না, প্রশ্নও শেষ হবে না। তাহলে এই প্রশ্ন তো করতেই পারি, জরিপ আর বাস্তবতা কি মিলছে? জরিপ বলছে নির্বাচনে বিএনপি পাবে 30% ভোট, জামাত 26% ভোট, আওয়ামী লীগ তো হাওয়া, নির্বাচনে নেই, গণনায়ও নেই, জরিপেও নেই। এতে আরো বলা হয়েছে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে। আগামী সপ্তাহে কেন, এটি আমার বোধগম্য নয়। তারা সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরে এই জরিপটি করেছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করা হয়েছে হয় যদি, তাহলে কেন আগামী সপ্তাহে নির্বাচনের এই কল্পিত কষ্টটুকু তারা করছে আমি জানি না। তবু তারা বলছে আগামী সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে এনসিপি পাবে 6% ভোট, জাতীয় পার্টি পাবে 5% এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে 4% ভোট, এবং অন্যান্য যে দল আছে তারা সবাই মিলে হয়তো পাবে 8% ভোট। আপনার কি মনে হয় এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তব চিত্র?
নাকি আইআরআই এর ল্যাবে বানানো উদ্দেশ্যমূলক প্রজেকশন বিশেষ কোনো কারণে? মানে এই ল্যাবে বানানো প্রজেকশন হওয়ার সম্ভাবনা নিয়ে বারবার আমি কেন বলছি, এটার জন্য আমি 3-4টা যুক্তি দিতে পারি আমার মতো করে। দেখুন মেলে কিনা আপনাদের সঙ্গে। এক, জরিপে প্রকাশের টাইমিংটা, মানে কোন সময় তারা এটি করেছে। আমরা সাধারণত দেখি কি, কোনো বড় রাজনৈতিক পরিবর্তন বা কোনো সিদ্ধান্ত গ্রহণ বা আন্তর্জাতিক চাপের সময় আইআরআই জরিপ প্রকাশ করে। ইউনূস সরকার এখন কিসের মধ্যে আছে আপনারা আমার চেয়ে ভালো জানেন। এই জন্যই প্রশ্ন উঠছে, এটা কি শুধু গবেষণা নাকি প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা? 2, স্যাম্পল সাইজ বনাম দেশের বাস্তবতা। 4985 জনের স্যাম্পল তারা নিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে 18 কোটি প্লাস, ভোটার হচ্ছে প্রায় 15 কোটি। 4985 জনের স্যাম্পল নিয়েছে, এটা কি যথেষ্ট? তাত্ত্বিকভাবে বলতে পারেন হ্যাঁ এটা যথেষ্ট, কিন্তু বাস্তবতায় না। কারণ রাজনৈতিক মতামত অঞ্চল ভেদে নাটকীয় ভাবে বদলে যায়। গোপালগঞ্জের হিসাব আর ঢাকা 10-এর হিসাব তো মিলবে না, মিলবে কি? 3, জরিপের ভাষা কি নিরপেক্ষ? আমার মনে হয় না, আমি এটি নিয়ে বিস্তারিত কথা বললাম না। 4, কারা ব্যবহার করে এই জরিপ? এই জরিপ সাধারণত বিদেশি দূতাবাস, আন্তর্জাতিক মিডিয়া, পলিসি অ্যাডভাইজার, লবি সংস্থা যারা আছে, এক কথায় যারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত লিখতে চায় তারা। এই জন্যই বারবার প্রশ্ন উঠছে, এটা কি মাঠের রিপোর্ট নাকি ল্যাবে বানানো পলিসি প্রজেকশন? এরপর আবার বিশ্লেষকরা কি বলছেন, ছোট দলগুলো মানে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি বা এই ধরনের আরো দলগুলো, এনসিপি, ছোট দলগুলো হতে পারে নাকি গেম চেঞ্জার। আরে ভাই, বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে, নির্বাচনী রাজনীতির বাস্তবতায় কি এনসিপি বা ইসলামী আন্দোলনের মতো দল কখনো গেম চেঞ্জার হয়েছে? আর এনসিপি তো শিশু দল, ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারা জিতবে কেন এটি নিয়েই কিন্তু বাজি ধরতে পারে অনেকে। যাকে নাকি এই প্রবল সম্ভাবনার গল্প ফেদে কোন বিশেষ ন্যারেটিভ তৈরি করতে চায় আইআরআই? আচ্ছা, এই আইআরআই কে? আপনারা তো জানেন আইআরআই কে, তারপরে বলি এই নাম নিয়ে আসলে মানুষের মনে সন্দেহ আছে। এই সন্দেহের কারণ কি? এটা কি কোনো সাধারণ সংগঠন? মোটেই না। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিক পার্টি পরিচালিত ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসির অধীনস্থ একটি প্রতিষ্ঠান এটি। গত 40 বছর ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মার্কিন সিআইএ এর অধীনে এরা কাজ করেছে। বিশ্বের বিভিন্ন দেশেই ক্ষমতা পরিবর্তনে কাজ করে এই সংস্থা, এভাবেই তাদেরকে আমরা চিনে থাকি। ইউএসএআইডি এবং আইআরআই এর যে ফান্ডিং 2018 থেকে আওয়ামী লীগ সরকারকে অস্থিতিশীল করতে কাজ করেছে, এটি আমরা গত 1.5 বছর ধরে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। 2024-এর চূড়ান্ত যে পরিণতি বাংলাদেশ দেখেছে আগস্টের 5 তারিখে, এটি তারই একটি ধারাবাহিক, তাদের যে কাজ সেই কাজের একটি প্রতিক্রিয়া। এটা আমার কথা নয়, আসলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্চ তিনি বলেছেন, ইউএসএআইডির মাধ্যমে মার্কিন নাগরিকদের করের অর্থ ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে $29 মিলিয়ন ইউএসএআইডি ফান্ড বাতিল করে কি বলেছিলেন সেই কথাগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আর জর্জ সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের ভূমিকা যদি অনুসন্ধান করেন তাহলে সব পরিষ্কার হয়ে যাবে, কলেবর বেড়ে যাবে। তাই আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। আইআরআই দাবি করছে এই জরিপের আস্থার পরিমাণ 95%। ও মাই গড, মানে পারফেকশনের একেবারে চূড়ান্ত পর্যায়ে। এবং এটা তাদের, এই জরিপটা তাদের প্রাক নির্বাচন মূল্যায়ন মিশনের রিপোর্ট। এই যদি হয় তাদের প্রাক নির্বাচন মূল্যায়ন, তাহলে আমি বলবো হাতি এবং ছাগলের মধ্যে পার্থক্য করার বোধটুকু তাদের আছে কিনা এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মার্কিন গণমাধ্যম দ্য গ্রে জোন, এই নামটি আপনারা জানেন, তাদের প্রতিবেদনে বলেছে আইআরআই 2018 সাল থেকেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছে। এখন পর্যন্ত আইআরআই কিন্তু এটি অস্বীকার করেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন তিনি বাংলাদেশের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতিতে রাজি হননি বলেই তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। তবে এই বক্তব্যটি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল ওই সময় তিনি দাবি করেছেন ব্রিফিং এ যে শেখ হাসিনার পদত্যাগে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটি তো বলতেই হবে। তবে দ্য গ্রে জোন পর্যালোচিত ফাঁস হওয়া যে
থিমগুলো নিশ্চিত করছে, আইআরআই বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার স্পষ্ট মিশন নিয়ে কাজ করেছিল। অর্থাৎ এই বক্তব্যটি আমার নয়, মানে প্রমাণিত সত্য। তাদের সেই লক্ষ্য এবং কাজের অগ্রগতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নিয়মিত অবহিত করা হয়েছিল। সেই নথিগুলো গোপনীয় অথবা সংরক্ষিত হিসাবে চিহ্নিত ছিল। এরই মধ্যে আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। এটি সব পত্রিকায় বেরিয়েছে, আমি সেখান থেকেই দেখেছি। যাই হোক, এটি নিয়ে একটু পরে কথা বলছি। যে আইআরআই যে জরিপে ইউনূস সরকার নিয়ে আপনার যে অগ্রগতির গল্প প্রচার করেছে, কেন করেছে এটি একটু দেখা দরকার আমার। আমি একটু কথা বলতে চাই। আপনাদের মনে আছে ইউনূস সরকার যখন দায়িত্ব নেন, শুরুতে অনেক আশার কথা বলেছিল, দেশের আর্থিক শৃঙ্খলা ফেরানো হবে, ব্যাংকিং খাতকে সংস্কারের মাধ্যমে স্থিতিশীল করা হবে, ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অর্থনীতির ভিত শক্ত করা হবে, ইত্যাদি ইত্যাদি আর অনেক কথা। প্রায় 1.5 বছর পরও সংস্কারের আগামাথা কিন্তু কিছুই মিলছে না, উল্টো পেছনে যাচ্ছে দেশের অর্থনীতি। অসংখ্য শিল্প কলকারখানা বন্ধ, অসংখ্য মানুষ বেকার, দারিদ্র হার অতীতের রেকর্ড, নিকট অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। সরকারের ভ্রান্ত পলিসির কারণে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের চালু ব্যবসায় এখন লালবাতি জ্বলছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য যদি ধরি, এবছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,44,515 কোটি টাকায়, যেটা মোট বিতরণকৃত ঋণের 35.73%। গত বছরের ডিসেম্বরে এটা ছিল 3,45,765 কোটি টাকা এবং এই হার ছিল 20.2%। অর্থাৎ মাত্র 9 মাসেই খেলাপি ঋণ বেড়েছে 2,98,750 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন এটা নজিরবিহীন বৃদ্ধি, কিন্তু আইআরআই তো মার্কিন আপিল সংস্থা, তারা ঠিকই এটাকে ইউনূস সাহেবের যোগ্যতা বলে, অগ্রগতি বলে চালিয়ে দিচ্ছে। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের ব্যাংকিং খাত সংস্কারের নামে ভেঙে দিয়েছে 14টি বেসরকারি ব্যাংকের পর্ষদ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পর্ষদ এবং ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে। ইসলামী শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক একীভূত করার নাটকে কত হাজার আমানতকারীকে যে তারা তুর্কি নাচন নাচাচ্ছে, এর বিচার দেশের মানুষ আর কি করবে? এটা আল্লাহর উপরই থাকুক। ইউনূসের কূটনৈতিক ব্যর্থতায় ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি এবং ব্যবসায় যে ক্ষতি হয়েছে তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। ইউনূস আমলে স্বাস্থ্য খাতে 13,000 কোটি টাকার একটি চলমান উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এই প্রকল্পে সাধারণ কম্পিউটারের দাম ধরা হয়েছে একটি 7 লাখ টাকা এবং পরামর্শকের জন্য বরাদ্দ রাখা হয়েছে 216 কোটি টাকা। হরিলুট আর কাকে বলে? উলট পালট করে দেমা লুটে পুটে খাই, চলছে এই অবস্থা। যাই হোক, একটি শ্বেতপত্র করেছিল এই সরকার। সেই শ্বেতপত্র প্রতিবেদনে এটাকে, এই প্রকল্পকে স্বাস্থ্য খাতের সিস্টেমেটিক দুর্নীতি বলে চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছে এটা ইউনূস সরকারের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করেছে। কথা কে বলেছেন? দেবপ্রিয় ভট্টাচার্য, এটি প্রধান তিনি। জানি না আইআরআই এসব চোখে দেখে কিনা এবং মাইকেল মিলার এসব খবর রাখেন কিনা। মাইকেল মিলার বরাবরই ইউনূস সাহেবের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। জানি না মানে আইআরআই এসব চোখে দেখে কিনা, মাইকেল মিলার এসব খবর রাখেন কিনা। মাইকেল মিলার বরাবরই ইউনূস সাহেবের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। নেপথ্যে কি রহস্য আছে জানি না। ইংল্যান্ড এবং ওয়েলসের 2 লাখেরও বেশি আইনজীবীর প্রতিনিধিত্বকারী পেশাজীবী সংগঠন দ্য ল সোসাইটি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস যখন বাংলাদেশে আইনজীবীদের উপর নিপীড়ন ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে, তখনও মিলার সবকিছু স্বাভাবিক দেখেন এবং প্রশংসা করেন। ইউনূস সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে বললাম প্রখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি যখন বলেন সংস্কারে ধীরগতি হলেও, মানে ধীরগতি আছে, ধীরগতি নেই মানে স্লথের চূড়ান্ত, ধীরগতি হলেও বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার ক্ষেত্রে ইউনূস সাহেব কিন্তু বেশ করিতকর্মা। মাত্র 13 দিনে এই অসাধ্য সাধন তিনি করেছেন। দেবপ্রিয় বাবুর একটা কথা আমার কানে বাজে, সংস্কারে রিলে রেসের মতো দৌড়ানোর কথা থাকলেও
সরকারের হাতে থাকা লাঠি, রিলে রেসের যে লাঠি, এটি এখন আর সরকারের হাতে নেই। শতভাগ সত্য বচন। আসলে এনজিওগ্রাম সরকারের প্রধান মানে মোহাম্মদ ইউনুস এনজিওর জন্য বিদেশি অনুদান সহজীকরণের অধ্যাদেশ 2025-এর একটি খসড়া চূড়ান্ত অনুমোদন করেছেন এবং এটি করার মাধ্যমে তিনি এনজিও সহ বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর বিদেশি অনুদান গ্রহণ এবং ব্যবহারের নিয়ম সহজ করেছেন উদার তিনি এনজিওর জন্য। এতে দেশের রাজনীতি এবং সার্বভৌমত্বের উপর প্রভাব বিস্তারের আশঙ্কা থাকলেও আইআরআই কিন্তু এতে খুশি হয়েছে, অন্যরাও খুশি হয়েছে যারা এনজিও কর্তা আছেন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর কি বলবো, এখানে সেখানে উগ্র জঙ্গিপনার নির্লজ্জ প্রদর্শনী, অস্ত্রের ঝঞ্ঝনানি, শিল্প সংস্কৃতি সঙ্গীতের উপর আগ্রাসন, হামলা ভাঙচুর, কুপিয়ে হত্যা, বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা, ধর্ষণ, মব সন্ত্রাসের আগ্রাসন, মৌলবাদী নানান ফতোয়া কারণে অকারণে, মানে এসব নিয়ে হাজার বলেও কোনো লাভ কিন্তু হচ্ছে না। দুর্নীতির লাগাম টানতে পারেনি এই সরকার, বরং দুর্নীতি বেড়েছে তাদের আমলে। শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। এগুলো নিয়ে এক একটা নয় অনেকগুলো এপিসোড করা যায়। দেশের ব্যবসায়ীরা কি বলেছেন, অর্থনীতিবিদরা কোন আশঙ্কার কথা বারবার উচ্চারণ করেছেন, সেগুলোর দিকে তাদের মনোযোগ নেই। উচ্চ সুদ এবং কম ঋণ ব্যাংকিং খাতের এই দুই সংকট, এগুলো বিনিয়োগের গতিকে মন্থর করছে, এগুলি সকলেই বলছেন, অর্থনীতিবিদরা বলছেন। কিন্তু এই দুই সূচক উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগ চক্র পুনরুদ্ধারের পথে সবচেয়ে যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, এটি আমার কথা নয়, আপনার কথা নয়। এই তথ্য সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ মানে জিইডি যেটি, তাদের নভেম্বর মাসের ইকোনমিক আপডেটে ছাপা হয়েছে। আর মানবাধিকারের কথা কি বলবো, আন্তর্জাতিক অনেকগুলো মানবাধিকার সংস্থা উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েই চলেছে, পরামর্শ দিয়েই চলেছে। আইআরআই কি এসব দেখে? মিলার সাহেব কি এসব শোনে? সময় কই। অভিবাসন এখন কতটা কঠিন কেবল ভুক্তভোগীরাই জানেন। যুক্তরাষ্ট্রের দরজা প্রায় বন্ধ, ইউরোপে যাওয়া কঠিন, দেশে দেশে ভিসা বাতিল হচ্ছে, রিফিউজ হচ্ছে আবেদন। মাগার আইআরআই অগ্রগতির ঢোল পেটাচ্ছে। কেন পেটাচ্ছে, কার সাথে পেটাচ্ছে, দর্শক আপনারা বুঝে নিন। তাহলে কি বাংলাদেশের ডিপ স্টেট এখনো সক্রিয়? এই প্রশ্নটি আমরা করব, নিশ্চয়ই করব। সরকার এই জরিপের ফলাফল নিজের সুবিধা মতো ন্যারেটিভে কাজে লাগাতে চায়, এমনটি কি? হয়তো। আইআরআই জরিপ কি ন্যারেটিভ বিল্ডিং এর অংশ, নাকি সত্যিই জনগণ সন্তুষ্ট এই সরকারের উপরে? বাংলাদেশের রাজনীতি কে নিয়ন্ত্রণ করছে? এটা কি রাজনৈতিক দলগুলো করছে, না অন্তর্বর্তী সরকার করছে, নাকি পর্দার আড়ালের কোন অদৃশ্য শক্তি, আইআরআই বা জর্জ সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন বা এরকম অন্য কেউ করছে? দেশের জনগণ কি এসব মিথ্যাচার আসলে শুনতে চেয়েছে? যে জরিপের নামে যেগুলো করে তারা প্রকাশ করছে। আপনাদের মনে আছে কিছুদিন আগে তুলসী গ্যাবার্ড যে মানে মার্কিন যে নিরাপত্তা প্রধান, তিনি যে বললেন মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জের পলিসি থেকে সরে দাঁড়িয়েছে, এটা কি কথার কথা ছিল? আইআরআই কি এখনো বাংলাদেশে ডিপ স্টেটের পুরনো ছকে চলছে না? আর মিলার দা কিলার, না ভুল বুঝবেন না, মারকুটে ক্রিকেটার মিলারের নামের পরে ইতিবাচক বিশেষণ লাগিয়ে ভালোবেসে স্পোর্টস রিপোর্টাররা লিখে থাকেন মিলার দা কিলার, যেভাবে তিনি ছক্কা হাঁকান। এখন ভয় হচ্ছে ইউরোপীয় রাষ্ট্রদূতকেও না আবার বাংলার মানুষ ভালোবেসে বলতে শুরু করেন মাইকেল মিলার গণতন্ত্রের কিলার। আফসোস, কেবলই আফসোস জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।